ডেইলি সকাল 10টার আগে এইখানে এসে বসে থাকিস কেন রিদি? এলাকার মানুষ যেতে আসতে দেখতে পায় তোকে। কথাটি বলে পাশের প্লাস্টিকের ছোট টি টেবিলে নাস্তার ট্রে রাখলেন সুলতানা বেগম। ইয়ারফোন কান থেকে সরিয়ে রিদি মুচকি হাসিটা আড়াল করে বলল, সকালের রোদ গায়ে লাগাতে বসি আম্মু। সকালের রোদে অনেক উপকার আছে, ভিটামিন ডি পাওয়া যায়। তোদের এখনকার মাইয়াদের আরো কত ঢং বাইর হবে। বলে সুলতানা বেগম চলে গেলেন। পিছু থেকে মুখ ভেঙচি করে চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল রিদি। মোবাইলে তাকিয়ে দেখে নিল ঘড়িতে এখন 9টা বেজে 40। এখনই মানুষটা চলে আসবে। রিদি বসে আছে দোতলার বারান্দাটায়। জায়গাটা অনেক আঁটো। সে রোজ চেয়ার নিয়ে এসে বসে পাশের ছোট্ট একটি প্লাস্টিকের টেবিলেই বই রাখে, যেন রোদে বসে পড়তে এসেছে সে। বারান্দার দুই পাশে দুইটা টবে ফুল গাছ আছে, সাদা ফুলও ফুটেছে। বারান্দার উত্তর পাশ ঘেঁষে গ্রিলের কাছে এসে থেমেছে পেঁপে গাছ। পেঁপের ফলটা সে খুব একটা পছন্দ করে না, তবে এই গাছটির জন্যই চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় ভোরবেলায়। তখন ভীষণ ভালো লাগে হৃদির। এখান থেকে গ্রামের মূল রাস্তা আর মোহমায়া নদী দেখা যায়। বাড়ির উঠানের পরেই একটি পাঁচিল, এরপরেই রাস্তা, আর রাস্তার ওপারেই মোহমায়া নদীটি। সে যেহেতু দোতলার বারান্দায় বসে আছে, তাই এখান থেকে দেখা যায় সবকিছু। এই রাস্তাটি এসেছে তাদের উপজেলা শহর মহুগঞ্জ থেকে। নদীর নামেই এই নামকরণ করা হয়েছে। সে দাদার থেকে শুনেছিল মহুগঞ্জ শহরটি নদীর পাড়ে হয়েছে, কারণ নদীপথে আগে বাণিজ্য হতো। ঘড়িতে ঠিক 9টা 49 হৃদি দেখতে পেল মানুষটিকে। সাদা শার্ট ইন করে পরা, হাতা গোটানো, লম্বা কালো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে যেন একরকম বিষণ্ণতা অথচ দৃঢ়তার ছাপ। হৃদয়ের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে ক্রমশ। মানুষটা কেমন যেন অন্যরকম। আজকাল দেখলেই মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে। কেন এমন হয় হৃদি জানে না, শুধু জানে ওনার ব্যক্তিত্বের কথা বলার ধরন সবকিছু ভীষণভাবে মুগ্ধ করে হৃদিকে। তিনি বাড়ির ঠিক সামনে চলে এসেছেন, ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছেন। হৃদি হিপনোটাইজ হয়ে তাকিয়ে থেকে বসা থেকে কখন যে দাঁড়িয়ে গ্রিলের কাছে চলে গেল টেরই পেল না সে। যতক্ষণ দেখা যায় অহন স্যারকে, ততক্ষণ তাকিয়েই রইল মোহবৃষ্টি হয়ে। ক্ষীণকাল পর দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চেয়ারে বসে যায় সে। নিজের নাজুক অবস্থা যেন বুঝতে পারছে হৃদি। দিনকে দিন ভীষণভাবে মানুষটির প্রতি ঝুঁকে যাচ্ছে সে। এই ঝুঁকে যাওয়া, এই আগ্রহ, এই ভালো লাগার নাম কি সে কি দেবে? ভালোবাসা? কিন্তু তা কিভাবে সম্ভব? তার পরিবার কি মানবে? এই সমাজ কি মানবে? স্যারের সবকিছু জানলে আত্মীয় স্বজন তো কথা বলতে পিছু হটবে না। হৃদি রোজকার মতো আজ আবার নিজেকে আচ্ছা করে শাসন করতে শুরু করলো। এসব পাগলামি তার ছাড়তে হবে, বাড়াবাড়ি বন্ধ করতে হবে। এ হয় না, কোনোভাবেই হবে না। উল্টে কলঙ্ক লাগবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজের সঙ্গে নিজের এত অঙ্গীকার সন্ধি সবই ভেঙে গেল বিকেল 3টায়, যখন স্কুল ছুটি হয়। ঠিক গ্রিলের কাছে এসে দাঁড়িয়ে গেল রিধি। তাকিয়ে রইল ওই উত্তর দিকে নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতি কদম গাছটির দিকে। এতটুকু যে এখান থেকেই দেখা যাচ্ছে ওই দিক দিয়েই আসবেন অহন স্যার। হৃদের হৃদয়ে আলোড়ন তোলা মানুষটি। ছাত্রছাত্রীরা বুকে বই চেপে ধরে, কেউ পিঠের ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে। হৃদির চোখ কেবল একটি মানুষকেই খুঁজছে। ক্ষীণ সময় পর দেখা গেল মানুষটিকে। হৃদি ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল, কিন্তু মন ভরে দেখতে পারল না কিছু। পিছু থেকে বেরসিক সেই একটি সুর ভেসে এলো। কি দেখতাছিস এভাবে দাঁড়িয়ে? কেঁপে উঠে ফিরে তাকায় রিধি। মা এসে দাঁড়িয়েছেন পেছনে। নিজেকে দ্রুত সামলে নিয়ে মুচকি হেসে বলল, বাচ্চাদের দেখছিলাম, প্রাইমারি স্কুলের জীবন কত সুন্দর। জোয়ান মাইয়া এত বারান্দায় এসে উকিঝুঁকি না দেওয়াই ভালো। সারাদিন শুধু বারান্দা আর বারান্দা। আমার ঘরের ভেতর সারাদিন দম বন্ধ লাগে। বলে রিধি রুমের দিকে চলে গেল। রিধি যে ভীষণ বাজেভাবে নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সেটা টের পেলেই পর কয়েকদিন। বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় পরে 3 দিন রিধি ভীষণ অস্থির দিন কাটালো। শুক্র শনিবার তো এমনিতেই ছুটি থাকে, টানা 3 দিন স্যারকে দেখতে পেল না সে। শনিবার ভোরে সে নিজের অজান্তেই যেন বারান্দায় গিয়ে বসলো। রাস্তা দিয়ে তাকিয়ে রইল আনমনে। একটা কবিতা
কথা মনে পড়ল হৃদির। আজ প্রথম কবিতাটি মর্মার্থ অনুবাদন করতে পারল সে। আগে ভাবতো এটা কেমন কথা, 1 কোটি বছর হয়ে তোমাকে দেখিনি। মানুষ তো 1 কোটি বছর বাঁচে না, কিন্তু আজ আজ সে সঠিক বুঝতে পারছে 1 কোটি বছর হতে যে বড়জোর 2-3 দিন সময় লাগে। হৃদি মোবাইলটি বের করে মহাদেব সাহার কবিতাটি গুগলে সার্চ দিল, তারপর পড়তে লাগলো মন্ত্রমুগ্ধের মতো। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর, কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল। তোমাকে একটিবার দেখতে পাবো এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। কবিতাটি পড়তে পড়তে হৃদির বুকটায় কেমন যেন চিনচিন এক ব্যথা শুরু হলো। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, কান্না যেন দলা পাকিয়ে এলো গলার কাছটা। কবিতার প্রতিটি কথা কি তার মনের সুপ্ত কথা নয়? হৃদি ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠল, যেন এখনই পাখির মতো উড়ে চলে যেতে ইচ্ছা করছে মানুষটির বাড়ির চালে, বারান্দায়, জানলার পাশটায়। তারপর নয়ন ভরে দেখবে ওকে। কিন্তু পরের দিন আবারই নিজের ভার্সিটি যেতে হলো তাকে। জরুরি ক্লাস ছিল, তবে পুরো ক্লাসেই মনোযোগ নেই। বান্ধবীদের সকল কথা, রসিকতা কিছুই যেন মাথায় ঢুকছে না ওর। সবই যেন সমাবেশের কিংবা ব্যস্ত মাছের বাজারের কথাবার্তাগুলো, যেগুলো কানের পাশ দিয়ে চলে যাবে, আলাদা করে গুরুত্ব দিতে হবে না। রীতির দুপুরের দিকে মনে হলো আজ ভার্সিটিতে না এলে কি এমন হতো। মানুষটা স্কুলে গিয়েছে, সে বারান্দায় বসে থাকলেই তো দেখতেই পেত, কিংবা এখন চলে গেলেও তো স্কুল ছুটির পর দেখতেও পাবে। কিন্তু না, হৃদির ভেতরে কেউ যেন প্রচন্ড জেদ করেছে। ক্লাসেও আজ পাঠিয়েছে সে। তার কথা হলো, একজন মানুষের জন্য তুই ক্লাস বাদ দিবি কেন? তোর মা বাপ কি এই জন্য জন্ম দিয়েছে যে পড়ালেখা বাদ দিয়ে আর না ছেলেকে দেখতে হবে? এখন পুনরায় ভেতর থেকে বলছে, সে তোর কে হয়, জামাই লাগে? তুই কেন অর্ধেক ক্লাস করে বাসায় দৌড়াবি তাকে দেখার জন্য? রিধি প্ররোচিত হয়ে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে বিকেলে ফিরল সে। ভার্সিটিটা দূরে বলেই আস্তে আস্তে প্রায় 4টে। সে রিক্সা নিয়েই ফিরছিল। অমল স্যারের বাড়ির ঠিক সামনে এসে কি যে হলো রিধির, তা ভেতর চেয়ে সেই যুক্তিবাদী সত্তা বাজেভাবে হেরে গেল। কবিতার সেই লাইনের মতো অন্য সত্তা যেন বলে উঠল, একবার তোমাকে দেখতেই পাবো এই নিশ্চয়তাটুকুই পেল। ভাড়া চুকিয়ে রিক্সা থেকে নেমে গেল রিধি। মোবাইলের সেলফি ক্যামেরাটা খুবই সচেতনভাবে নিজেকে দেখে নিল সে। পিঠে বইয়ের ব্যাগ, পরনে ব্লু কালারের বোরখা আর মাথায় স্কার্ফ। সে অহন স্যারের বাড়ির রাস্তা দিয়ে ঢুকলো। বাড়িটি খুবই শান্ত এবং নীরব। বাঁদিকে পুকুর ঘাট, রাস্তার দুই পাশে নানান প্রজাতির গাছ, উঠানের এক পাশে বাগান, বাহারি ফুল ফুটে আছে সেখানে। দেখলেই মনে হয় একজন রুচিশীল মানুষের বাড়ি এটা। বারান্দায় একটা চেয়ারে বসা ছিলেন সাজেদা বেগম, বয়স্ক অসুস্থ মানুষ তিনি। তার দিকে আগ্রহী চোখে তাকিয়ে আছেন। গ্রিলটা খুলে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করল সে। সঙ্গে সঙ্গে পাশের রুম থেকে বের হয়ে এলেন অহন স্যার। কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে মানুষটির দিকে তাকিয়ে রইল রিধি। একটা ট্রাউজার আর পাতলা গেঞ্জি পরনে, লম্বা চুলগুলো খানিক এলোমেলো। সাজেদা বেগম তার পরিচয় জিজ্ঞাসা করার আগেই অহন স্যার বললেন, আরে রিদি যে, কি মনে করে এদিকে বসো। রিদি নাকি? আমি তো চিনতেই পারি নাই, বড় হইয়া গেছে মাইয়াটা। রিধি লাজুক হাসে বলল, আসলে জলের তেষ্টা পেয়েছিল, তাই ভাবলাম পানি খেয়ে যাই, আর আন্টিকেও দেখে গেলাম। ভালো করছো, বাথরুমে যাইতে হইলেও যাও। স্কুল কলেজে যাইতে আসতে প্রস্রাব পাইলে লজ্জা পাইবা না, এগুলো লজ্জা শরমের কিছু না। রিধি সত্যি বাথরুমে গেল, যেন ওরা ভাবে শুধু পানি খেতে না, এটার জন্য এসেছে। কোনো সন্দেহ যেন না আসে। সে বাথরুমে গিয়ে আয়নায় খানিকক্ষণ নিজেকে দেখে বের হয়ে চলে এলো। বসলো এসে সাজেদা বেগমের সামনে চেয়ারে।
অহন জগ আর গ্লাস নিয়ে এলো। হৃদি লাজুক হেসে বলল, স্যারকে কষ্ট দিচ্ছি এসে। এগুলো ব্যাপার না। বলে সে জল ঢেলে গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, না। অহন গ্লাস হাতে ঝুঁকে দাঁড়িয়ে আছে। হৃদি ও চুলের দিকে তাকালো। কালো কুচকুচে লম্বা চুলগুলো একেবারে তার নাকের কাছে চলে এসেছে। কেমন এক মিষ্টি ঘ্রাণ এলো তার নাকে। গ্লাসটি আনার জন্য হাত বাড়াতে গিয়ে বাঁধল বিপত্তি। কেউ যেন তার হাতটা ধরে আটকে আছে। মনে হচ্ছে গ্লাসটা আনার সময় যদি ওনার হাতের সঙ্গে স্পর্শ লেগে যায়। জলের তৃষ্ণা এবার সত্যিই পেল। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল হৃদির। হাত বাড়িয়ে গ্লাসটাই ধরল সে। কি হলো রিদি, তুমি কাঁপাকাঁপি শুরু করলে কেন? হৃদির লজ্জায় এবার কান গরম হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে গ্লাস এনে এক চুমুকে সবটুকু জল খেয়ে ফিরিয়ে দিল গ্লাসটা। তুমি বসো, আমি চা বসিয়েছি। না স্যার, তা লাগবে না, আমি তাহলে যাচ্ছি। এই বসো মাইয়া, এত তাড়াহুড়োর কি হয়েছে? বসো, চা খাইয়ে যাও। মানে স্যার আমার জন্য চা জল দিয়ে আনবে? তোকে দিব? মেহমান আসলে চা জল দিবটাকে? সে যদি বিয়া শাদি না করে তাইলে সব তো তারই করণ লাগবো। অহন জগ আর গ্লাস নিয়ে তাড়াতাড়ি মায়ের সামনে থেকে বিদায় হয়ে গেল। সাজেদা বেগম মিট মিট করে হেসে বললেন, টাইট হইয়া বইসা আছে, সে বিয়া করবেই না। বাড়ির সব কাজ করে, এই যে উঠান সহ ঝাড়ু দেয়, সকালে রান্না বান্না করে খেয়ে স্কুলে যায়, আইসাও সেম। তারপরেও বিয়ার নাম নিব না। হৃদির কি বলা উচিত সে ঠিক বুঝতে পারছে না। সে অস্বস্তিতে আঙুল ফুটিয়ে বলল, ও, স্যার একা একা সব কাজ করেন? হ, সব কাজ। ঘর থেকে বাইরই হয় না। নামাজও ঘরে পইরা নেয়। মাঝে মধ্যে শুধু মাগরিবের নামাজ পড়তে বাইরে যায়। হৃদির হৃদয়ে যেন মমতার ঢেউ খেলে গেল। মনটা বলে উঠল। আহারে, মানুষটা মহিলাদের মতো কাজের জন্য বাড়িতেই সারাক্ষণ থাকতে হয়। সাজেদা বেগম ছেলেকে উদ্দেশ্য করে বললেন। অহন আমারে পানি দিয়া যা। অহন শুনতে পেল না। হৃদি আমতা আমতা করে বলল, পান সুপারি কোথায় বলুন আন্টি, আমি এনে দিচ্ছি। না না, তুমি বসো, ও আইনা দেবে। আচ্ছা, আমি ওনাকে বলছি গিয়ে। বলে হৃদি উঠে চলে গেল। বারান্দা ধরে এগিয়ে চুলোর আগুনের শব্দ শুনে রান্নাঘরে এলো। অহন চুলোর সামনে। পুরুষ মানুষকে রান্নাঘরে দেখলে কি যে বিশ্রী লাগে হৃদির। সে ক্ষীণ সময় দরজার সামনে দাঁড়িয়ে রইল। পিছে থেকে ওনাকে দেখতে ভীষণ ভালো লাগছে তার। তার থেকে কি খুব বেশি লম্বা উনি? না, এটা এর আগে না তো কখনো খেয়াল করেনি হৃদি। সেও তো একেবারেও খাটো নয়। ভাবনায় ব্যাঘাত ঘটালো অহন। আরে তুমি এখানে কেন? কোনো দরকার? হৃদি শুকনো ঢোক গিলে বলল, আন্টি পানের জন্য ডাকছেন আপনাকে। ও, সুপারি তো কাটা নেই, গিয়ে বলো আসছি। কাটা সুপারি আনলেই পারেন, আপনার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তা আনি, তবে গতদিন বাজারে গিয়ে কাটা সুপারি পাইনি। ও আচ্ছা, সুপারি কোথায় আছে বলুন, আমি বানিয়ে দিচ্ছি আন্টিকে। আরে না, তুমি গিয়ে গল্প করো আম্মুর সাথে। তাছাড়া চা বসিয়েছি, সে ভুলে গেছে। চা খাওয়ার পরই না পান খাবে। ও হ্যাঁ, তাই তো। বলে হৃদি বারান্দায় গিয়ে আবারও ফিরিয়ে এসে বলল। তাও বলুন কোথায়, আমি বানিয়ে রাখলাম। অহন মুচকি হেসে বলল। সামনের রুমেই টেবিলে আছে। মুচকি হাসিটা হৃদির হৃদয়ে গিয়ে স্পর্শ করল। সে সামনের রুমে গিয়ে সুপারি আর পান পেল পলিথিনের প্যাকেট। পানদানি পেল ওই পাশে। এগুলো নিয়ে বারান্দায় গিয়ে বলল, আন্টি, স্যার তো বললেন আপনি চা খেয়ে পান খাবেন। আমি না হয় সবগুলো সুপারি বানিয়ে রেখে দিচ্ছি। এই মাইয়া, কি বলো এইসব? তোমার এগুলো করা লাগবো না। আয়সা বসো তো। সমস্যা নেই আন্টি। বানাইবেই যখন, তাইলে কিচেনের টেবিলটায় গিয়া আরামে চেয়ারে বইসা বানাইয়া না। যে আচ্ছা বলে চলে গেল হৃদি। চেয়ার টেনে বসে সুপারি বানাতে শুরু করলো। অহন তার দিকে তাকিয়ে বলল, চা কি এখানেই খাবে তুমি? তাহলে আম্মুকে নিয়ে আসি এখানে। আচ্ছা বলে মাথা নাড়ালো হৃদি। অহন গিয়ে মাকে নিয়ে আসলো। সাজেদা বেগম বসে ওর সুপারি বানানো দেখতে লাগলেন। অহন 3 কাপ চা বানিয়ে বিস্কুট আর চায়ের ট্রেটা করে এনে দিলেন। সেও বসলো চেয়ার টেনে। সুপারি পরে বানাও, চা নাও। তিনজনই চায়ের কাপ হাতে নিলেন। অহন চায় চুমুক দিয়ে বলল, আঙ্কেল তো অনেক দিন হয়ে গেল দেশে আসেননি, তাই না? আসবেন আর কবে? এই বছর আসবেন না আর? সাজেদা বেগম চায় চুমুক দিয়ে বললেন, ওর বাবা সৌদি থাকেন, তাই না? না, স্পেন থাকে। তাইলে তোমাদের নিল না কেন? ইউরোপ তো ফ্যামিলি নেওন যায়। আম্মুর ইচ্ছে নেই,
তবে আমার অনার্স শেষে স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ড পাঠানোর ইচ্ছা আছে। ওখানে আমার খালা থাকেন। ভালো ভালো, দেশে থাইকা কি হইব, এই দেশে কিচ্ছু নাই, বিদেশ যাও। অহন যুক্ত করে দিয়ে মাকে বলল, ওকে তো আমি ইন্টারে থাকতে টিউশনি পড়িয়েছিলাম। তখন একদিন বললাম ইন্টার শেষে আইএলটিএস দিয়ে চলে যাক, যেহেতু ফ্যামিলির বাইরে পাঠানোই ইচ্ছা। আন্টি আমাকে বলেছিল মেয়েটা এখন অনেক ছোট, অনার্স দিয়ে যাবে। এখন অনার্স দিতে দিতে দেখো বুড়ো হয়ে যাবে। সাজেদা বেগম ধমকের সুরে বললেন, কি যাতা বলিস, বাচ্চা একটা মেয়ে বুড়ো হইয়া যাবে কেন? নিজের চিন্তা কর, চুল পাইকা গেছে, কালার দিয়াও দেখা যায়। অহন মায়ের দিকে তার কটমট করে তাকালো। সাজেদা বেগম তার দৃষ্টি লক্ষ্য করে বললেন, আমার দিকে এভাবে তাকাবি না, আমি তোর স্কুলের ছাত্রছাত্রী না। এবার রিধি খিলখিল করে হেসে উঠল। সাজেদা বেগম সাথে হাসলেন। একাকী বাড়িতে পুরো দিন একা বসে থেকে তিনি তেমন হাসির উপাদান পান না। চা পানের পর রিধি তাদের সাথে গল্প করতে করতে সুপারি কেটে দিয়ে বাসায় ফিরল। আসার সময় সাজেদা বেগম খুবই মিনতি করে বলে দিয়েছেন সে যেন মাঝে মাঝে এভাবেই তাদের বাড়িতে ওঠে। রিধিও কথা দিয়ে এসেছে সে যাবে। বাড়িতে ফেরার পর থেকে রিধি পুরো সন্ধ্যা বিছানায় শুয়েই কাটিয়েছে। সুলতানা বেগম একবার এসে কপালে হাত দিয়েও দেখেছেন অসুখ এলো কিনা। বিকেলে দেরি হওয়ার কারণ এসে মাকে বলেছে বান্ধবীর একজনের বাড়িতে চলে গিয়েছিল। স্যারের বাসায় গিয়েছে বললে তেমন কিছু একটা হতো না, তবু রিধি অতি সাবধানে মায়ের কোনো সন্দেহ আসুক সে চায় না। বান্ধবীর বাসায় গিয়ে খারাপ কোনো বাতাস লাগিয়ে এসেছে কিনা সেটা এখন সুলতানা বেগম বোঝার চেষ্টা করছেন। রাত 9টার দিকে তাকে ঠেলে তুলে সুলতানা বেগম খাবার টেবিলে নিলেন। রিধি চুপচাপ খেয়ে এসে শুয়ে পড়ল। ঘুম আসার পূর্ব অবধি পুরো সময়টা সে গুটিসুটি মেরে শুয়ে শুধু অহনের কথাই ভাবছে। বড় ভালো লাগছে রিদির। বিকেলের প্রতিটি মুহূর্তের প্রতিচ্ছবি তার চোখে ভাসছে। হাত থেকে গ্লাস নেওয়ার মুহূর্তে কাঁপাকাঁপি করেছে। কেন কথাটি স্মরণ করতেই মুখ লজ্জায় লাল হয়ে গেছে। কান দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে ওর। এইসব মধুর ভাবনার ভেতর দিয়ে সে ঘুমিয়ে এক মধুর স্বপ্ন দেখে ফেলল। দেখে বিকেলের মতো সে অহনদের বাসায় আছে। সাজেদা বেগম চা খেতে বলেছেন। সে চা বসিয়েছে গিয়ে। তখনই হঠাৎ অহন এসে তাকে পিছু থেকে জড়িয়ে ধরে চুলের নাক ডুবিয়ে বলল, রিদি, তোমার চুল এত এনার্জেটিক কেন বলো তো? এত লম্বা, ঘন কালো। রিধি মুচকি হেসে বলল, ছাড়ুন তো, চুল আবার এনার্জেটিক কি করে হয়? অহন তাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলল, এত জানতে হবে না তোমার। ঠিক আছে ছাড়ুন, রান্নাঘর রান্নাবান্নার জায়গা, এসব ঢঙের না। বলে সে মুচড়ে মুচড়ি করছে। অহন ফিচেল হাসি দিয়ে হাতের বাঁধন আরো শক্ত করলো। রিধি মুচড়ামুচড়ি আরো বাড়িয়ে দিল। এভাবে হঠাৎ ঘুম ভেঙে দ্রুত উঠে বসলো রিধি। গলার কপাল ঘেমে গেছে, শ্বাস প্রশ্বাসও ঘন। পানির পিপাসা পেল রিধি। উঠে গিয়ে পানি পান করে এসে এলো সে। এরপর পুরো রাত এদিক ওদিক পাশ ফিরে কেটে গেল। ঘুম এলো না তার। পরদিন ঘুম ভাঙলো বেলা 11টায়। উঠে মোবাইলে টাইম দেখে সে অবাক হয়ে গেল। কিচেনে গিয়ে মাকে বলল, এত বেলা হয়েছে, আমাকে ডাক দাওনি কেন আম্মা? গতকাল থেকে কি জানি হয়েছে তোর, তাই ভাবলাম ঘুমা, উঠেই বা কি করবি। সে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ব্রাশে পেস্ট নিয়ে বারান্দায় এলো। মেজাজটাই খারাপ হয়ে গেছে বেদের। ওরা কি আজ ভোরে আর তার দেখা হলো না। এখন সে বিকেল 3টা অবধি অপেক্ষা করতে হবে। আজ উনি কি পরে এসেছেন? হৃদির ধারণা আজ সাদা শার্ট ইন করে পরে এসেছেন। অহন স্যারের সবকিছু তার মুখস্থ কিনা। উনি একদিন টি শার্ট পরে আসেন, ও তো আরেকদিন শার্ট। মাঝে মাঝে পাঞ্জাবিও পরেন। হৃদি বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে নাস্তাও করলো। এরপর পুরো দিনটা কাটালো একরকম অসহ্য যন্ত্রণায়। কখন 3টা হবে, অহন স্যারকে দেখা মিলবে, এভাবে আরো মাসখানেক চলে গেল রিদির। দিনকে দিন তার মস্তিষ্ক যেন অহন স্যারের দখল নিয়ে নিচ্ছে। এক পর্যায়ে সে নিজের সঙ্গে আপোষই করতে হলো। বুঝতে পারলো নিজের কাছে আর মনের নিয়ন্ত্রণ নেই। সে ভীষণ বাজেভাবে এই মানুষটির প্রেমে পড়ে গেছে। তার ব্যক্তিত্বের গম্ভীর ভয়েসের সৌন্দর্যের ঠিক করলো একদিন গিয়ে অহন স্যারের সামনে দাঁড়াবে সে। নিজের ভালো লাগার কথা দুম করেই বলে দেবে। পরে যা হবে দেখা যাবে। পরের দিনই প্রকৃতি তার প্রতি সহায় হলো। সকাল 9টা 40-এ আকস্মিক বৃষ্টি নেমেছে।
রিদি তখন বারান্দা চেয়ারে বসে অহন স্যারেরই অপেক্ষায়। হঠাৎ বহু দূরে মানুষটিকে দেখতে পেল। বৃষ্টিতে ভিজে দ্রুত আসছেন তিনি। প্রথমে হাসিও পেল ওর, কিন্তু পরক্ষণে দ্রুত মায়ের রুমে গিয়ে বলল, বারান্দা থেকে দেখেছি অহন স্যার বৃষ্টিতে ভিজে দৌড়ে আসছেন। ছাতাটা দিয়ে আসি নাকি আম্মু? উনি পরে তো দিয়ে যেতে পারবে। ও আচ্ছা, তাইলে যা, তাড়াতাড়ি ছাতা দিয়ে আয়। রিদি ছাতা নিয়ে তাড়াতাড়ি ওড়না ঠিক করে মাথায় দিয়ে বাইরে বের হলো। অহন স্যার তখন একেবারে তাদের বাড়ির গেটের সামনে চলে এসেছে। সে মুচকে হেসে বলল, কি অবস্থা স্যার, ছাতা নিয়ে বের হতেন? বুঝিনি, হঠাৎ বৃষ্টি চলে এলো। তুমি কোথাও যাচ্ছ নাকি? না, আপনি ছাতার নিচে আসুন, আমাকে বাসায় দিয়ে ছাতা নিয়ে চলে যান। এত দূর এভাবে যেতে পারবেন না। হ্যাঁ, তা ভালো বলেছ। আমার আবার বৃষ্টির পানি মাথায় লাগলেই জ্বর আসে। বলে তিনি গেটের কাছে এসে ছাতা হাতে নিয়ে রিদির দিকে তাকিয়ে যেন কিছু একটা ভাবছেন। রিদি ওনার অস্বস্তি টের পেয়ে বলল, ঠিক আছে, আপনি ছাতা নিয়ে চলে যান, আমার মাথায় ওড়না আছে, চলে যাচ্ছি। না, তা হয় না, তোমাকে বাড়িতে দিয়েই যাই। বলে ছাতা তুলে ধরলেন। রিদি ছাতার নিচে আরো ঘনিষ্ঠ হয়ে এলো ওরা দুজন। দুজন হাঁটতেও লাগলো। রিদি মাথা নুইয়ে হাঁটছে। স্যারের পায়ে চটি জুতো, উনি সব সময়ই এইরকমই জুতো পরেন। পায়ে জুতার ফিতায় সাদা দাগ পড়ে যায়। খুবই ধীর গতিতে হাঁটছেন তিনি। হয়তো জুতো থেকে কাদা পানি পিঠের দিকে উঠে যাবে, তাই রিদি মনে মনে ভাবছে, এখন কি তার সেই কথাটা বলার কি উপযুক্ত সময়? ভাবতে এই ভয়ে কেমন যেন বুক কাঁপতে শুরু করলো ওর। খানিক এগিয়ে গিয়ে দেখা গেল সুলতানা বেগম দাঁড়িয়ে আছেন। অহন স্যার গেটের কাছে গিয়ে বললেন, যাও তুমি, আমি ছাতা আসার সময় দিয়ে যাব। তারপর সুলতানা বেগমের দিকে তাকিয়ে সালাম দিতেই তিনি জবাব দিয়ে বললেন, ভেতরে এসে বইসা যাও অহন, এসে চা খেয়ে যাও। না আন্টি, অন্যদিন আসবো। আরে আসো, মাথা টাথা মুইছা যাও, স্কুলের টাইম তো আসেই। রিদিও মায়ের সঙ্গে জোর দিয়ে বলল। না স্যার, সময় আছে, আসুন ভেতরে। অহন ইতস্তত করে ভেতরে এলো। সুলতানা বেগম মেয়েকে গামছা এনে দিতে বললেন। রিদি দ্রুত গিয়ে গামছা এনেও দিল। অহন মাথা মুছে ফিরিয়ে দিল গামছা। আসো, ভেতরে এসে বসো। না আন্টি, এখন যাচ্ছি। রিদি পুনরায় বলল। আসুন না, বসে যান। অহন ভেতরে এলো। তাকে বসতে দেওয়া হলো টিভি রুমের সোফায়। রিদি দাঁড়িয়ে রইল দরজার কাছে। সুলতানা বেগম ভেতরে গেলেন। তোমার মায়ের কি অবস্থা বাবা? এই তো আগের মতোই। আর হ্যাঁ রিদি, তুমি ওই দিন গিয়ে তো আর যাওনি। এদিকে আম্মুকে কি মায়া লাগিয়ে এসেছো। দুদিন পর পর তোমার কথা বলে। আর সুপারি কেটে দিয়েছিলে, সেগুলো নাকি অনেক চিকন চিকন হয়েছে। আমার সেরকম হয় না। বলে হেসে পেল সে। সুলতানা বেগম কিছু বুঝতে না পেরে মেয়ের দিকে তাকালেন। রিদি আমতা আমতা করে বলল, মাসখানেক আগে একদিন পানির পিপাসা পেয়েছিল, তারপর ভাবলাম তাদের বাড়িতে উঠে খেয়ে যাই। তখন আন্টিও সুপারির জন্য ওনাকে ডাকছিলেন, পরে আমি কেটে দিয়েছিলাম আর কি। ও আচ্ছা, বলিসনি তো আগে। খেয়াল ছিল না। আচ্ছা বাবা, বসো তুমি, আমি চা বানাইতেছি, চা খেয়ে যাবে। বলে চলে গেলেন। অহন হৃদির দিকে তাকিয়ে বলল। বসো তুমি, দাঁড়িয়ে আছো কেন? হৃদি গিয়ে সামনের সোফায় বসলো। একবার সে অহনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ওর মুখ আজ ক্লিন শেভ। ক্লিন শেভ হৃদি একদম পছন্দ করে না, অথচ এই মানুষটিকে ক্লিন শেভের দারুণ লাগছে। তবে এটা ঠিক, দাড়ি রাখা ফ্যাশন হলেও দাড়িতে সুন্দর লাগেও। প্রায় মানুষকে সে দাড়ি থেকে ক্লিন শেভে বেশি সুন্দর লাগতে দেখেছে। সে আজ ভালোভাবে আবিষ্কার করলো সেই মানুষটার দলে অহন স্যারও আছেন। তা কি অবস্থা তোমার? আর কবে যাবে আমাদের বাড়িতে? আচ্ছা, পরে ভার্সিটিতে যেদিন যাব উঠে আসব। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এত লজ্জা পাও কেন আজকাল? আমি বাঘ না ভাল্লুক? রিধির লজ্জা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে মুচকে হেসে মাথা নুইয়ে ফেলল। মা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। এই অল্প সময়ে কি এত প্রশংসা দেখলেন আন্টি? কত কিছু শুনবে সেই তালিকা? রিধি সামনে চুলগুলো কানে গুজে ওড়না টেনে বলল, বলুন। তুমি অনেক লাজুক। লাজুক মেয়েরা ভালো। আজকালকার মেয়েদের লজ্জা শরম নাই। তোমার গালের মাঝখানে তিল, এ ধরনের মেয়েরা অনেক লক্ষ্মী হয়। এরা জামাই সোহাগী। আটকে গেল অহন, যেন সে এই শেষের কথা বলতে চায়নি। রিধি লজ্জায় মাথা নুইয়ে আছে।
সে এক হাতে কপাল ঘষছে, আর এক হাতে কামিজের কোণের অংশ টেনে অস্বস্তি আড়াল করতে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ চলে গেল তাদের। হৃদি মোটেও ওর হৃদয়ের কথা বলতে পারল না, বলার কথা সামনে বসে কল্পনা করতে পারল না। ভাবতেই তার কপাল গলা ঘেমে যাচ্ছে। প্রকৃতি তাকে যে সুযোগ দিয়েছিল সেটার ইতি টানলেন এসে সুলতানা বেগম। চা নিয়ে এসে টি টেবিলে রেখে অহনকে দিলেন, নিজে নিয়ে হৃদিকেও দিলেন। তিনজনই চায়ে চুমুক দিল। তারপর ক্ষীণ সময় নীরবতা। নীরবতা ভেঙে সুলতানা বেগম বললেন, স্টুডেন্ট ভিসায় বাইরে যাইতে হইলে আইএলসে এখন কত পাইতে হয় বাবা? 6 তো মাস্ট লাগবে আন্টি। 6.5 হলে ভালো, তবে ওয়ার্ক পারমিট ভিসায় 4.5এই হয়ে যায়। ওকে তো স্টুডেন্ট ভিসাতে পাঠাইবো, ওর খালা তাই কয়। 6 কি পাইবো ও? পাবে, তবে অনেক পরিশ্রম করতে হবে। মাস 6 পরিশ্রম করলে পারতেও পারে, অথবা 1 বছর। হৃদির পড়ালেখার বিষয়ে খানিকক্ষণ আলাপও হলো, কিন্তু দীর্ঘ হতে দিল না অহন। স্কুলের সময় হয়ে যাচ্ছে বলে চলে গেল সে। এরপর পুরো দিন বৃষ্টির দিন, স্কুল ছুটির সময়ও। তখন হৃদি বারান্দায় তাকিয়ে দেখছে সে। অহন তাদের গেটের কাছে এসে বাড়ির দিকে তাকিয়ে হৃদিকে দেখতে পেয়ে বলল, ছাতা নিয়ে চলে যাচ্ছি। চলে যান স্যার। অহন চলে গেল। হৃদি তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। পরে 2 দিন শুক্র ও শনিবার ছুটির দিন। হৃদির 2 দিন ভেবে আরো দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক স্যারকে সে মনের কথাটি বলবেই। প্রায় 3-4 বছর থেকে সে একা একা পড়ছে। এভাবে আর কতদিন সে যে দ্বিধায় পড়ছে, যে সমাজ আর পরিবারকে ভয় পেয়ে আসছে। সেই ভয় তো তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। রোজই তো একটু একটু করে আরো বেশি ভালোবেসে ফেলেছে মানুষটিকে। এবার মনের কথাটি তাকে বলে দিতেই হবে। তারপর স্যার রাজি হলে হতে পারে স্যারই সুন্দর কোনো সমাধান বের করতে পারবেন। কিন্তু কিভাবে বলবে ও? সামনে গেলে তো সব কথাই বলতে পারে না। ফোনে বলা যায়, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যায়, কিন্তু এভাবে স্যারের প্রতিক্রিয়া কি হবে বোঝা মুশকিল। হতে পারে রেগে গিয়ে মেসেজ এনে মাকে দেখিয়ে দিল। কথাগুলো তাকে সামনাসামনি বলতে হবে, এটাই ভালো হবে। সে ঠিক করলো রবিবারে ক্লাস শেষে তাদের বাড়িতে যাবে এবং সেখানে স্যারকে কথাগুলো বলবে। পরক্ষণেই আবার মনে হলো সে হয়তো তখন গুছিয়ে বলতে পারবে না, সময় পাবে না। সেক্ষেত্রে কিছু কথা বলে যদি দেখে ওনার প্রতিক্রিয়া ইতিবাচক, তাহলে চিরকুটে বিস্তারিত আছে বলেও দিয়ে আসতে পারবে। তাহলে কি একটা চিঠি লেখা ফেলা দরকার? সেখানে মনের সমস্ত কথা লেখা থাকবে। হৃদির কাছে এই বুদ্ধিটাই ভালো মনে হলো। রাত জেগে একটা চিঠি লিখে নিল হৃদি। অনেকগুলো কাগজ ছিঁড়ে ফেলার পরই এই চিঠিটা গ্রহণযোগ্য হয়েছে হৃদির কাছে। রবিবারে সে ভার্সিটিতে সুন্দর একটা লং ড্রেস পরে গেল, খানিকটা সাজুগুজু করলো নানান প্রসাধনী দিয়ে। ফেরার পথে 3:30টার দিকে অহনের বাড়িতে উঠল ও। অহন তখন স্কুল থেকে ফিরে তার রুমে আরাম করছে। সাজেদা বেগমও নিচের রুমে। সে ওনার রুমে গিয়ে সালাম দিতেই বিছানা থেকে উঠে বসলেন তিনি। আরে, রিদি আসছো দেখতাছি। আসো, বসো। হৃদি বিছানায় গিয়ে বসলো। তখন সাজেদা বেগম জিজ্ঞাসা করলেন, তোমার মা কেমন আছেন? ভালোই আন্টি। সেদিন নাকি অহন তোমাদের বাসায় উঠছিল, ছাতা নিয়েও আসছে। ছাতা না নিয়ে যাওয়ার শিক্ষা হাড়ে হাড়ে টের পাইছে হারামজাদা। তা তুমি আসছো, অনেক খুশি হয়েছি। না স্যার, বললেন আসতে আরেকদিন, ভাবলাম ছাতাও নিয়ে গেলাম, আপনাকেও দেখা হয়ে যাবে। ভালো করছো। যাও তো, দেখো কি করতেছে। চাটা বসাক। হৃদি খুশি হলো, এটাই তো চাচ্ছিল। সে স্যারের রুমের দরজায় এসে নক দিল। কে? আসো। হৃদি দরজা খুলে দেখে অহন ইয়ারফোন কানে গুঁজে কিছু দেখছে। ও, তুমি আসছো? আমি ভাবলাম পাশের বাড়ির কেউ। বলে সে উঠে বসলো। গেঞ্জি গায়ে ছিল, সেটার উপর টি শার্ট পরল। হ্যাঁ, ভাবলাম আন্টিকে দেখে যাব। ছাতা কিন্তু আমি দিয়ে এসেছি। ও, আমি ক্লাস থেকে এলাম এখন, আর ছাতার জন্য আসিনি। ভালো করেছো। বসো, আম্মুর কাছে চা বসাই। হৃদি শুকনো ঠোক গিল। এখনই তার কথাটি বলতে হবে, ভয় পেলেই চলবে না। বুক কাঁপছে হৃদি, তবুও সে ইতস্তত করে বলল, আরও একটা কাজে এসেছি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। অহন খানিক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, তাই নাকি? আচ্ছা বলো। এখানে বলা যাবে? কেউ শুনবে না? না, মায়ের রুম থেকে শোনা যায় না। হৃদি আমতা আমতা করতে শুরু করলো।
তার কপাল আর গলা ঘেমে গেছে। অন্যের আঁচল দিয়ে মুছে নিল সে। অহন তাড়া দিয়ে বলল, কি হলো, তোমাকে এত নার্ভাস লাগছে কেন? কি বলবে বলো? আমি আসলে মুখ দিয়ে আসছে না রিধির। সে অপারগ হয়ে বলল, আমার কাছে একটা কাগজ আছে, সব সেখানে লেখা আছে, আপনি পড়লেই হবে। পরে কল দিয়ে আমাকে উত্তরটা জানাবেন। অহন অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, চিঠি? বুঝলাম না, কি বলতে চাচ্ছ? আচ্ছা দাও, আমি দেখে পরে জানাবো। রিধি ব্যাগ থেকে চিঠিটা বের করেই বাড়িয়ে দিল। অহন পড়তে শুরু করেছিল। রিধির হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। সেই সাথে সাথে বলল, আমি এখন যাচ্ছি, অন্যদিন আসবো। বলে অহনকে কোনো সুযোগ না দিয়ে উঠে সাজেদা বেগমের দরজার কাছে এসে বলল, আন্টি, আমার একটু এখনই যেতে হবে, আম্মু ফোন দিয়েছে। কি বলো? চা খাইয়া যাও মাইয়া, তোমার মাকে আমার কথা বলো। না আন্টি, অন্যদিন আসবো, এখন যেতে হবে। বলেই কোনো মতে পালিয়ে এলো বাইরে। রিধি চলে যাওয়ার পর অহন আর চিঠি পড়েনি। আসলে আজান দিয়েছে অনেক আগেই, তাই ভাবলো রিধি যখন চলে গেছে তাহলে আর চা বসাতে হচ্ছে না। পুকুর থেকে অজু করে এসে নামাজ শেষে বালিশ নিচ থেকে পুনরায় চিঠি বের করলো। স্যার, আপনি এই চিঠি পড়ছেন মানে হলো আমার মুখে এই কথাগুলো বলতে ব্যর্থ হয়েছি। মেয়ে হয়ে জন্ম নিলে বোধহয় এই একটা সমস্যা, সব কথা মুখ ফুটে বলা যায় না। আমিও কয়েক বছর থেকে পারিনি। আমি জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নেবেন, খারাপ মেয়েও ভাববেন কিনা এটা নিয়ে চিন্তা হয়। তবুও কি করব বলুন, আমি অপারগ। আপনি আমাকে প্রায় 1 বছর পড়িয়েছিলেন। প্রতিদিন বাদ আসর নামাজ পড়ে আপনি আমাকে পড়াতে আসতেন। সময়টা নেহাত কম ছিল না। এই সময়টাতে আপনি আমাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছেন। আপনার কাছে পড়তে বসলে আমার এত ভালো লাগতো কেন জানি না। আপনার রাশভারী পুরুষালী ভয়েস আমাকে ভেতরে কেন এত আলোড়ন তুলতো আমি জানি না। আপনি এসে টেবিলে বসতেন, মাথায় তখনও টুপি থাকতো। টুপিটা খুলে টেবিলে রেখে চুলে আঙুল চালিয়ে ঠিক করতেন। এই দৃশ্যগুলো যে কি ভীষণ মিষ্টি আমি বোঝাতে পারবো না। আর আপনার চোখ এত বিষণ্ণ, যেন সে সাক্ষী দিত এই মানুষটিকে বাইরে থেকে যত ভালো মনে হচ্ছে, ভেতরে ঠিক ততটাই তার কষ্ট। আমার ভীষণ মন কেমন করতো, ইচ্ছা করতো আপনার কষ্টের ভার আমিও ভাগাভাগি করে নেই, আপনার একাকিত্বের সঙ্গী হয়ে যাই। আমি লুঙ্গি পরা পুরুষ মানুষদের পছন্দ করতাম না। আপনি মাঝে মাঝেই লুঙ্গি পরে চলে আসতেন পড়াতে। আমার তাতেও ভীষণ ভালো লাগতো দেখে, অন্যরকম ভালো লাগতো। আমি ইন্টার শেষ করলাম, ভালো রেজাল্ট করলাম আপনার ভালো গাইডের ফলে। এরপর আপনি পড়ানো বাদ দিয়ে দিলেন। আব্বা আম্মাও ভাবলেন এখন আর স্যার রাখার প্রয়োজন নেই, কিন্তু আমার মন মানে না। আমি রোজ আপনাকে দেখতে চাই, নয়ন ভরে দেখতে চাই। তাই 2 বেলা দোতলার বারান্দা দিয়ে আপনাকে একটু দেখবো বলে চাতক পাখির মতো অপেক্ষা করি। না দেখতে পেলে আমার কেমন তেষ্টা তেষ্টা পায়, যেন আপনি জল। আচ্ছা স্যার, আমার এই ভালো লাগার নাম কি বলবেন? এখন আমার কি করা উচিত বলবেন একটু? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি এত কিছু বুঝি না। আমি চাই সব সময় আপনাকে দেখতে, আপনার সঙ্গে থাকতে, আপনার একাকিত্বের সঙ্গী হতে। বাকিটা আপনার ইচ্ছা, আমাকে জানাবেন। ইতি আপনার প্রেমের ভিখারিণী। কাজী নজরুল ইসলামের গানের দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী। এই ভিখারিণীর মতো আমিও আপনার দুয়ারে দাঁড়িয়েছি। পুরো চিঠি পড়ে অহনের শরীর ঘেমে গেল। সে এক গ্লাস জল খেয়ে ফ্যানের সুইচ টিপে বসলো বিছানায়। ওদিকে লজ্জা আর ভয় অস্থিরতায় তার মাথায় যেন কাজই করছে না। দ্রুত হেঁটে হেঁটেই বাসায় ফিরল রিদি। পুরো সন্ধ্যায় রিদির প্রচন্ড ভয় হচ্ছিল। একেবারে এক একটা চিন্তা মাথায় এসেছে। একবার মনে হচ্ছে, আশ্চর্য, সে মেয়ে মানুষ এটা কি করে করলো? সে স্যার কি চিঠি দিয়েছে? কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো ও? কোনো বদনাম হয়ে যাবে না তো? এগুলো ভেবে হৃদির গলা বরাবর শুকিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে উনি এখনো কিছু জানাচ্ছেন না কেন। চিঠি পড়া তো কবেই শেষ। এইরকম নানান নেতিবাচক চিন্তায় তার সন্ধ্যা কেটে গেল। রাতের খাবার পর বিছানায় এসে মোবাইল হাতে নিয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল ওর। মোবাইলের নোটিফিকেশনে দেখা যাচ্ছে অমন স্যারের মেসেজ। কাঁপা কাঁপা হাতে মেসেজ সেন্ড করলো সে। রিদি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার চিঠি ইতোমধ্যে আমি ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছি, যাতে ঘুণাক্ষরে কেউ এগুলোর ব্যাপারে কিছু জানতে না পারে। তুমি যা করছো ভাবছো সবই ভুল হচ্ছে, চরম লেভেলের ভুল। তোমার মা বাবা আমাকে বিশ্বাস করে তোমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। এখন এসব তারা শুনলে খুবই কষ্ট পাবেন। তাছাড়া তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ
অপেক্ষা করছে। তুমি সদ্য ফোটা এক নবীন পুষ্প, আমার মতো না। তুমি কেন আমার সাথে নিজের জীবন জড়াবে? তুমি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে সুন্দর জীবন নষ্ট করতে পারো না। আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, আর কখনো এগুলো আমাকে বলবে না। আমি তোমার থেকে এসব আর শুনতে চাই না। পড়ালেখায় মনোযোগ দাও। ভালো থেকো। মেসেজ পড়ে হৃদির মিশ্র অনুভূতি হলো। স্যার তাকে প্রত্যাখ্যান করেছে, এইটা একটা কষ্ট। ইতিবাচক বিষয় হলো স্যার প্রত্যাখ্যান করলেও তা গোপন থাকবে। নিজেকে নিরাপদ দেখে হৃদি বেশ সাহস পেল। সে পুনরায় মেসেজ দিল। আপনাকে পেলে আমার উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কেন মনে হচ্ছে? আমি তো আপনাকে চিনি, আপনার অতীত জানি, আপনার পরিবারকে জানি, সব কিছু জেনে বুঝেই তো চেয়েছি। আপনার আমাকে পছন্দ না হলে ভিন্ন ব্যাপার, কিন্তু দয়া করে আমার ভবিষ্যতের কথা বলে ফিরিয়ে দিবেন না। আমি মনে করি আপনার সঙ্গে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। উপাস থেকে ক্ষীণ সময় পর মেসেজ এলো। এটা কি বলছো রিদি? তোমাকে পছন্দ হবে না কেন? তুমি যথেষ্ট সুন্দরী, নম্র ভদ্র একটি মেয়ে। তোমাকে অপছন্দ হবার কোনো কারণ নেই। কেন ফিরিয়ে দিচ্ছি সেটা নিজেই ভেবে দেখো। তুমি বাস্তবতা বুঝতে চেষ্টা করো। স্যারের মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে হৃদির মনটা ভালো হয়ে গেল। সে লাজুক হেসে মেসেজ দিল। আপনি বলুন বাস্তবতাটা কি? প্রথমত, তোমার পরিবার মানবে না। তাছাড়া আমার ব্যক্তিগত কারণও আছে। আমি আসলে প্রেম বা বিয়ে করতে আর আগ্রহী নই। আমার পরিবারের মানা না মানা পরে, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আমাকে মানছেন কিনা। দেখো রিদি, আমি এত কথা বাড়াতে চাই না। আবারও বলছি, আমি কাউকে আর আমার জীবনে গ্রহণ করতে পারবো না। আমি আমার স্ত্রীর স্মৃতি নিয়েই এই জীবন কাটিয়ে দিতে চাই। তুমি ভালো থেকো। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। কথাটা শুনে হৃদি চুপ হয়ে গেল। এখন তার কি বলা উচিত? মানুষটি কেন এখনো মৃত স্ত্রী নিয়ে পড়ে আছে? চলে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। বিষয়টা স্পর্শকাতর, তাই খুব সাবধানে হৃদি মেসেজ দিল। দেখুন স্যার, আপনার স্ত্রী মারা গেছেন প্রায় 6 বছর। আপনি আমাকে পড়াতে যখন আসতেন তারও মনে হয় 2 বছর আগে। আমি আপনার প্রেমে যখন পড়েছি তখন আপনার জীবনে আর কোনো নারী নেই। তাহলে বলুন, আমার ভালো লাগায় কি কোনো ত্রুটি আছে? আমি সেটা বলছি না, তোমাকে দোষারোপ করছি না। আমি কেবল এমনি প্রেম বিয়ে এসবে আগ্রহী না। যদিও আপনার ব্যক্তিগত বিষয়, তবুও কিছু কথা বলতে চাচ্ছি স্যার। না, আর কোনো কথা নয়। ভালো থেকো। আর কোনো মেসেজ দিও না। আমি এসব আলাপ করতে অস্বস্তি বোধ করছি। হৃদি এবার থেমে গেল। খানিকটা ভয় পেয়ে গেল সে। হয়তো আর মেসেজ দিলে স্যার রেগে যাবেন। সে মোবাইল বালিশের পাশে রেখে চুপচাপ শুয়ে থেকে স্যারকে নিয়ে ভাবছে, একটা মানুষ এমন হয় কি করে? প্রায় 6 বছর আগে প্রসবকালীন জটিলতার কারণে তিনি স্ত্রীকে হারান। সেই স্ত্রীর স্মৃতি নিয়ে এখন এত কম বয়সী একজন পুরুষ মানুষ বসে থাকবে? কত পরিচিত স্ত্রী থাকার সত্ত্বেও পতিতালয়ে যায়, পরকীয়ায় জড়ায়, সোশ্যাল মিডিয়ায় অন্য নারীর ইনবক্সে মাখামাখি করে। আর ওনার তো স্ত্রী আর জীবিতই নেই। তবুও কেন তাকে ফিরিয়ে দিলেন? তার মতো সুন্দরী তরুণীকে পেয়েও কেন মৃত স্ত্রীকে নিয়ে পড়ে থাকবেন? তাহলে কি একজন বিবাহিত পুরুষকেও প্রভাবিত করার মতো রূপ নেই হৃদির? কেমন যেন এক অদ্ভুত হচ্ছে ওর। মিশ্র অনুভূতি, সেটা রাগ না অভিমান কি জেদ বুঝতে পারছে না ও। সকাল 9:30। অহন স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। আজ তার হাতে ছাতা আছে, পরনে কালো গেঞ্জি, বাঁ হাতের কবজির উপরে ঘড়ি। নদীর তীর ঘেঁষে আসা ওই রাস্তাটি এসে শিমুল গাছের কাছে বাঁক নিয়েছে। সেটা পার হতেই নগ্ন হয়েছে হৃদিদের দোতলা বাড়িটি। অহন সাবধানে তাকিয়ে দেখে নিল বারান্দা। রোজকার মতো হৃদি বসে আছে সেখানটায়। প্রায়ই সে হৃদিকে বারান্দায় বসে থাকতে দেখে, কিন্তু কখনো এর কারণ ও ভাবেনি। আজ ভাবছে সে, মেয়েটি কি তাকে দেখতেই এসে বসে থাকে এখানে? ওর প্রস্তাবের আগে তার এই ভাবনাগুলো আসেনি কেন? হয়তো সে চিন্তাও করেনি তার মতো একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়তে পারে হৃদি। তাই ওর সবকিছু ইতিবাচকভাবে নিয়েছে অহন। হৃদির বয়স কতই বা হবে? 22 বা 23 বছরের উপরে তো কোনো ভাবেই হবে না। অথচ তার বয়স 35 বছর হতে চলল। এই মেয়েটি তার প্রেমে পড়ে যাবে এটা চিন্তাতেও আসেনি কখনো। অহন বারান্দার দিকে না তাকিয়ে চলে যেতে চাচ্ছে।
কিন্তু আজ বারবার চোখ চলে যাচ্ছে সেদিকে। হৃদি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওর পরনে কমলা রঙের একটি কামিজ, হাত কনুই অবধি সেটার, মাথার চুল একপাশে কপাল বেয়ে এসে পড়েছে। সে চোখ সরিয়ে নিল। হৃদিদের গেটের সামনে দিয়ে খানিকটা দ্রুত পদেই সে চলে গেল। আজ হৃদিকে একটু বেশি কি সুন্দর লাগছে তার কাছে। অহন এইসব ভাবনাকে গুরুত্ব দিতে চাইল না, চলে গেল স্কুলে। ফেরার পথেও দেখতে পেল ওকে। অহনের বুঝতে আর বাকি রইল না হৃদি সব সময় এভাবে তাকে দেখতেই দাঁড়িয়ে থাকে। এভাবে মাসখানেক চলে গেল। রোজ যেতে আসতে হৃদিকে বারান্দায় দেখতে পায় সে। অহন ভেতরে ভেতরে অবাক হয়। হৃদি তাকে আর কখনো মেসেজ দেয়নি, তাদের বাড়িতেও যায়নি, অথচ শুধু দূর থেকে তাকিয়ে কেবল দেখে তাকে। আরো এক সপ্তাহ খানিক পর এক শুক্রবার রাতে হঠাৎ তাকে অবাক করে দিয়ে হৃদির মেসেজ এলো। কেমন আছেন স্যার? সে দ্বিধায় পড়ে গেল। রিপ্লাই কি দিবে? সে তো শেষ দিন বলেছিল আর তাকে মেসেজ না দিতে। এখন সে রিপ্লাই দিতে যাবে কেন? মোবাইলটা বালিশের পাশে রেখে চোখ বুজে রইল। নানান ভাবনা মাথায় ঘুরতে শুরু করলো। তার কি রিপ্লাই দেওয়া উচিত? মেয়েটি তো এরপর আর এতদিন মেসেজ দেয়নি। ভদ্রতা থেকেও তো কথা বলা যায় নাকি? সে ফোন হাতে নিয়েই রিপ্লাই দিল, তবে খানিকটা গাম্ভীর্যের সুরে। হ্যাঁ, ভালো আছি, কিন্তু মেসেজ কেন দিয়েছো? কোনো জরুরি প্রয়োজন? উপাস থেকে এবার ভয়েস রেকর্ড এলো। সে অবাক হয়ে ইয়ারফোন কানে গুঁজে প্লে করলো। জরুরি কিছুর জন্য মেসেজ দেইনি। শুক্রবার তো, আজ 2 বেলা কেউ আমাদের বারান্দার দিকে বারবার তাকিয়ে আমাকে দেখেনি বলে মিস করছিলাম। বলে ফিক করে হেসে দিল রিধি। অহন অবাক হয়ে গেল ভয়েস শুনে। রিধি হেসে হেসে ইয়ার্কির সুরে কথা বলছে। শেষ দিকে স্পষ্ট হাসলো ও। সে বারান্দায় তাকিয়ে রোজ 2 বেলা ওকে দেখে মানে? রিধি এইরকম ইয়ার্কি করে কথাটা বলতে পারে সে ভাবতেই পারেনি। সে তো ওদিকে তাকায় না। হঠাৎই চোখ চলে যায়, আবার চোখ ফিরিয়েও নেয়। মেজাজটা খারাপ হয়ে গেল তার। সে রিপ্লাইও দিল। তুমি তো খুবই বেয়াদব মেয়ে। আমি তোমার দিকে তাকাই মানে? আর হাসছো কেন? মনে রাখবে, আমি তোমার টিচার, তোমার এলাকার স্কুলের শিক্ষক। তুমি নিজেই বারান্দায় এসে বসে থাকো। আমি এগুলো পছন্দ করি না। পুনরায় ভয়েস এলো। কি, আমি বেয়াদব? আপনি গালাগাল করছেন একটা যুবতী মেয়েকে, আর আমি আমার বারান্দায় দাঁড়িয়ে থাকলে অসুবিধা কি? আমি রোদ পোহাই, প্রকৃতি দেখি, তাতে আপনার কি? আমি রোজ দাঁড়িয়ে থাকবো। তুমি আমাকে মেসেজ দিও না, আর তুমি তোমার বারান্দায় দাঁড়িয়ে থাইকো, আমার কি? দিলাম না আর আপনাকে মেসেজ। বারান্দার দিকে বারবার তাকিয়ে ছাত্রীকে দেখা যায়, আবার প্রেম করলে অসুবিধা। অহন পুনরায় ওর কথাগুলোর সাথে হাসির আভাসও পেল। মেয়েটি তার সাথে মজা করতে শুরু করেছে। আর কোনোদিন ওই বারান্দার দিকে তাকানো যাবে না। সে আর মেসেজের রিপ্লাইও দিল না। এরপর বেশ কয়েকদিন সে স্কুলে যেতে আসতে বারান্দায় একবার ওকে দেখে চোখ ফিরিয়ে দ্রুত বাড়িটা পেরিয়ে চলে যায়। এভাবে মাসখানেক চলে গেল। হঠাৎ সে কিছুদিন ধরে লক্ষ্য করে হৃদি আর বারান্দায় আসে না। আগে 2 বার এলেও এখন একবারও আসে না। এভাবে গুনে গুনে 3 দিন চলে গেল। হৃদির দেখা পাওয়া আর যায় না। একবার মনে হয় কোনো অসুখ বিসুখ হলো না তো ওর। আবার মনে কোথাও বেড়াতে গেল নাকি। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাও মনে হয় না। কেচি গেট খোলা দেখা যায়। বারান্দার দড়িতে হৃদির ভেজা কাপড়গুলো ঝুলতে থাকতে দেখা যায়। এতদিনে হৃদির সকল কাপড়ের রং মুখস্থ হয়ে গেছে তার। সে বুঝতে পারে ও বাড়িতেই আছে, কিন্তু বারান্দায় আর আসে না। হয়তো অসুস্থ, নয়তো এমনিতেই আর আসে না। তার কি ওদের বাড়িতে যাওয়া উচিত? গিয়ে কি বলবে সে? হৃদি বারান্দায় আসে না কেন? এটা তো বলা যায় না নাকি? নিজ থেকে মেসেজ দিতেও অস্বস্তি বোধ করছে ওর। এভাবে আরো দিন কয়েক যেতেই সে অস্থির হয়ে উঠল। একদিন রাতে রীতিমতো ছটফট করতে শুরু করলো অহন। সিদ্ধান্ত নিল মেসেজ দিবে। সে মোবাইল বের করে মেসেজ দিল। তোমাকে আজকাল দেখাই যায় না, অসুস্থ টসুস্থ নাকি? মেসেজ সিন হলো না। দুটো চিহ্ন দেখালেও সেটা সবুজ আর হলো না। অহন ভেতরের অস্থিরতা নিয়ে অপেক্ষায় রইল। বিরক্তিকর এই অপেক্ষার রাত 2টা পেরিয়ে হলো 3টা। তবুও মেসেজ সিন করেনি হৃদি। ঘুম এলো তার একটু পরেই। আজ সে ফজরের নামাজও পড়তে পারল না। ঘুম ভাঙল সকাল 8:30টার দিকে। উঠেই মোবাইল হাতে নিয়ে দেখে হৃদির মেসেজ। আমি আর বারান্দায় যাব না, ঠিক করেছি। আপনি রোজ কষ্ট করে নিজেকে ধরে বেঁধে মাথা নুইয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যান।
এর থেকে আমার বারান্দায় না দাঁড়ানোই ভালো। আপনার মনের ওপর এবং ঘাড়ের ওপর চাপ পড়ুক তা আমি চাই না। অহন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে অসুখ বিসুখ হয়নি ওর, কিন্তু গায়ে খুব লাগলো কথাটাতে। সে রিপ্লাইও দিল। আমি কষ্ট করে মাথা নুইয়ে যাব কেন? আমার এদিক ওদিক তাকানোর অভ্যাস নেই। মেসেজটি দিয়ে সে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বের হয়ে হৃদির মেসেজ পেল। না তাকালে জানলেন কিভাবে আমি বারান্দায় যাই না? কেন, আমি কি কানা? একবার হলেও তো চোখ যায়। তা কেউ বারান্দায় না গেলে আপনার মেসেজ দিয়ে খবর নেওয়ার কি আছে? অহন চুপ করে থেকে ক্ষীণ সময় পর মেসেজ দিল। এমনি ভাবলাম অসুখ বিসুখ হলো কি না। একটা কথা বলি, কি কথা? এইভাবে কি একটা জীবন চলে? আন্টির জন্য হলেও তো আপনার বিয়ে করা দরকার। হ্যাঁ মানলাম আগের স্ত্রীর স্মৃতি ভুলতে পারছেন না, অন্য মেয়ের কথা ভাবতে পারছেন না, কিন্তু নিজে একদম মনের দরজা বন্ধ করে বসে থাকলে কি আগ্রহ তৈরি হবে? আপনি ধীরে ধীরে কথা বলতে হবে, মিশতে হবে, দেখবেন নতুন করে স্বপ্ন আসবে, ভালো লাগা তৈরি হবে। জানি অনধিকার চর্চা হচ্ছে, ছোট মুখে বড় বড় কথা বলে ফেলছি, আমার কোনো ভুল হলে দুঃখিত। বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো মনে হচ্ছে। যাই হোক, আমি আগেই বলেছি আমার স্ত্রীকে ছাড়া আর কোনো মেয়েকে আমি ভাবতে পারি না। আপনার স্ত্রীও কিন্তু চাইবেন না ওনার মৃত্যুর পর আপনার মতো একজন ইয়াং মানুষ অবিবাহিত থাকুক, জীবনটা এইভাবে কাটিয়ে দিক। উনি নিশ্চয়ই চাইবেন আপনি সুখে শান্তিতে থাকুন। তাছাড়া কতদিন এইভাবে স্কুল শেষে আবার নিজেও রান্নাবান্না করবেন? আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে টেবিলে খাবার পেতে চান না? সন্ধ্যায় কেউ আপনার জন্য চা নিয়ে এসে পাশে বসুক চান না? ভেবে দেখুন কত সুন্দর হতে পারে আপনার জীবনটা। ভালো থাকো, আর কোনো কথা নয়। আমি মেসেজ দিয়েছিলাম অসুস্থ কিনা জানতে, আর কোনো কথা নেই আমার। বলে সে ডাটা অফ করে দিল। মেয়েটি তার মাথা নষ্ট করে দেবে মনে হচ্ছে। ক্ষীণ সময় পর পুনরায় ভাবে, সত্যিই তো তার দিন দিন কেমন যেন চিন্তাভাবনা পাল্টে যেতে শুরু করেছে। যেন নতুন কোনো অনুভূতি তৈরি হচ্ছে হৃদিকে ঘিরে। এই ভাবনাগুলো মাথায় আসতেই তার মনে নতুন একটা ভয় বাসা বাঁধতে শুরু করলো। এই ভয় দূর করতে আর মাথা থেকে হৃদি চিন্তা সরাতে মোবাইল রেখে চলে গেল সে রোজকার কাজকর্মে। সকাল 9:30। হৃদি ছাদে চলে এলো। কিছুদিন থেকে এই রকমই করছে সে। কখন স্যার এদিকে আসবেন সেই অপেক্ষায় পায়চারি শুরু করলো। মিনিট 5 পরেই শিমুল গাছের নিচ দিয়ে অহনকে আসতে দেখে ছাদের দেওয়ালের পাশে বসে গেল সে। শুধু চোখটা বের করে তাকিয়ে রইল। আজ তার পরনে ব্লু কালার টি শার্ট আর জিন্স পরেছে, বেশ লাগছে দেখতে। কাছাকাছি আসার পর হৃদি স্পষ্ট দেখতে পাচ্ছে অহন স্যার বারবার বারান্দার দিকে তাকাচ্ছেন। বেশ মজাও পাচ্ছে হৃদি। স্যার কি তার প্রতি খানিকটা দুর্বল হতে শুরু করেছেন? নিশ্চয়ই তাই। হৃদি অনুভব করতে পারে সেটা। মাঝে দুষ্টুমি চাপল ওর। হোয়াটসঅ্যাপে মেসেজ দিল সে। এত দেখার মন চাইলে বিয়ে করে নিন, সারাদিন নয়ন ভরে দেখতে পারবেন। আমারও আর মায়ের বকা শুনে বারান্দায় বসে দেখতে হবে না। অহন পকেট থেকে মোবাইলটা বের করেছে। ও এখান থেকে দেখতে পাচ্ছে সেটা। মোবাইল হাতে নিয়ে মেসেজ সিন করে পুনরায় ঘুরে বারান্দার দিকে তাকালো। কই, কাউকে তো দেখতে না পেয়ে রিপ্লাই দিল। এসব ফাইজলামো কথাবার্তা আমি পছন্দ করি না দিদি। কিন্তু আমারও খুব পছন্দ। প্রিয় মানুষের সাথে একটু ফাজলামো না করলে হয়? আমি তোমার স্যার, বুঝে শুনে কথাগুলো বলো। এত স্যার স্যার করবেন না। আমি আপনার কাছে স্কুলে পড়িনি, টিউশনে কয়েকদিন পড়িয়ে খুব স্যার হয়ে গেছেন। 2 দিন পড়ালেও স্যার। থাকুন আপনার স্যার নিয়ে। যাকে দেখে প্রেম পায় তার সাথেই তো প্রেম করতে হবে। তোমার এসব ফাইজলামো বন্ধ করো। তোমার কি মনে হয় এখন আমার এসব প্রেম প্রীতির বয়স? না, বিয়ের বয়স। করবেন বিয়ে? তোমার রিপ্লাই দেওয়াই ভুল হয়েছে। তো দিচ্ছেন কেন? অফলাইন দেখলো এবার। দেশটির সীমানার বাইরেও চলে গেছেন উনি। হৃদি রুমে এলো। তার ভীষণ ভালো লাগে এভাবে কথা বলতে। যেমন যেন এক অধিকার কাজ করে ভেতরে। এভাবে কথা বলার যে সে অধিকার রাখে। স্যার যাই বলুক ব্লক দেবে না তাকে, কাউকে বলবেও না। এইটুকু আশ্বস্ত যেন তার ভেতর থেকে কেউ তাকে করেছে। আজকাল অনুভব করতে পারে স্যারও তাকে পছন্দ করতে শুরু করেছে। মানুষটির মনের দরজায় কঠিনভাবে বন্ধ ছিল। নতুন করে হৃদির প্রেম জাগাতে হবে। মরুভূমিতে সবুজ বৃক্ষরোপণও করতে হবে। একটা গানের কথা মনে পড়ে গেল হৃদির। সে ইউটিউবে সার্চ দিয়ে বের করে সেটা শুনতে শুরু করলো। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। গানের লিঙ্কটা অমরনের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিল সে। এরপর
পুরো দুপুর একা একা এই গানটি গুনগুন করে গিয়ে কাটালো হৃদি। বিকেলের দিকে তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। অমন স্যার যখন তাকে পড়াতে এলেন, তখন সে নতুন মোবাইল পেল। স্পেন থেকে একজন দেশে এলে ওর কাছে দিয়ে পাঠায় বাবা। সে মোবাইলের সমস্ত কিছু স্যারের মাধ্যমে শিখতে হয়েছিল। মোবাইলের কিছু বুঝতো না হৃদি, মা সেটা জানেন। তাই সে গিয়ে সুলতানা বেগমকে বলল, আম্মা, আমার ফেসবুকটায় কি জানি হয়েছে, ঢুকতে পারছি না, কিছুতেই কিছু হচ্ছে না। তুমি একটু অহন স্যারকে কল দিয়ে বলো না ক্লাস থেকে ফেরার পথে আমাদের বাসায় উঠতে। সুলতানা বেগম রান্নাঘরেই ছিলেন, ধমকের সুরে বললেন। ভালো হইছে, ফেসবুক গেছে, মোবাইলও যাক। সে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করো না তো আম্মু, কাল রাত থেকে এমনিতেই ঢুকতে পারতেছি না, দাও না একটা কল। তো তুই দে, আমাকে বলতেছিস কেন? আমি বললে কি উনি আসবেন? আর স্যারকে আমি কিভাবে বলবো আমার ফেসবুক ঠিক করতে এসে দিতে? বাবা, এইটা দেখে আবার বুঝিস। দাও না আম্মু, তুমি এখন সুযোগ পেয়ে লেগে গেছো। দে, কল ধরিয়ে দে, তোর জ্বালায় আমি আর বাঁচছি না। হৃদি মুচকি হেসে স্যারকে মায়ের সাথে কল ধরিয়ে দিল। সুলতানা বেগম কথা বললেন অহনের সাথে। সে আসবে বেলায় 3টার আগে হৃদি নিজে হাতে নুডলস বানালো অহনের জন্য। গোসল করে সাজগোজ করে ভালো জামা কাপড় পরলো সে। 3:30 বাজতেই সে বারান্দায় না গিয়ে মনে মনে অপেক্ষা করতে শুরু করলো। ঠিক 3:40 তাদের দরজায় নক পেয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল হৃদি। খুলে দিল দরজা। অহন দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। মধ্যবয়সী পুরুষ মানুষের সৌন্দর্যটা অন্যরকমই হয়। সেটাই বুঝি প্রেমে পড়ল রিধি। কি হলো? সরে দাঁড়াও। জি আসুন। অহন গিয়ে ড্রয়িং রুমে বসে বলল। কি হয়েছে তোমার ফোনে? দেখি আনো। রিধি সামনে দাঁড়িয়ে গিয়ে নরম গলায় বলল। এত তাড়াহুড়ো করছেন কেন? দেখবেন পরে আমি আপনার জন্য নিজ হাতে নুডলস বানিয়েছি, নিয়ে আসি, বসুন। না, আমি কিচ্ছু খাবো না এখন। আম্মু অপেক্ষা করবে। ভাত খেতে তো বলছি না, বসুন, আসছি। না, বলছি তোমাকে, আমি শুধু আন্টির কল পেয়ে এলাম। ও আচ্ছা, আপনি কি তাহলে বালতি সামার্কা পরিদের বিশ্বাস করতে শুরু করেছেন নাকি? খাবারের সাথে কিছু মিশিয়ে আমি জাদু করব না, এতটাও ছেঁচড়া মেয়ে হৃদি নয়। শেষের কথাটা শুনে চুপ হয়ে গেল অহন। হৃদি গিয়ে ট্রেতে করে চা এবং নুডলস নিয়ে এসে বসল। সুলতানা বেগম শুয়েই পড়েছিলেন। তিনিও উঠে এসে ভালো মন্দ কথা বলে গেলেন। হৃদি পাশে বসে অহনের সাথে নুডলস খেলো, চাও খেলো। তার ভীষণ ভালো লাগছে আজ। মানুষটাকে আপন কেউ লাগছে। নুডলস আর চা শেষ করে অহন বলল। আমি উঠলাম তাহলে। হৃদি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমার মোবাইল দেখা তো এখনো বাকি। অহন ওর দিকে তাকিয়ে নিচু গলায় বলল। আমি ভালো করেই জানি এটা তোমার নাটক ছিল। হৃদি ফিক করে হেসে বলল। আর একটু বসুন না। বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আন্টি কিন্তু সবই বুঝবে। কেউ কিছু বুঝবে না। আমি উঠলাম। বলে অহন উঠে দাঁড়াতে হৃদি ওর পথ আঁকলে ভীষণ অধিকার নিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে বলল। যেতে দেব না। কি পাগলামো শুরু করেছো? আন্টি দেখে ফেলবে এসে। তাহলে বলুন আজ রাতে আপনি খাওয়া দাওয়া শেষে ফ্রি হয়ে কল দিবেন, আমরা প্রতিদিন রাতে ফোনে কথা বলবো। ইস, কি যে ভালো লাগবে। অহন দাঁত কটমট করে তাকিয়ে ওকে ঠেলে সরিয়ে রুমের বাইরে গিয়ে বলল। আন্টি কোথায়? আমি যাচ্ছি। উনি রান্নাঘর থেকে বললেন। আচ্ছা বাবা, কষ্ট করলে এসে। না আন্টি, সমস্যা নেই। বলে সে চলে গেল। হৃদির ভীষণ মন খারাপ হলো। সে তাড়াতাড়ি দোতলার বারান্দায় গিয়ে তাকিয়ে রইল অহনের দিকে। ও তাকে ঠেলে সরিয়ে চলে গেছে বলে চোখের জলও এখনো ঝাপসা হয়ে এলো। অহন গেটের বাইরে গিয়ে পিছু ফিরে বারান্দায় তাকায়। চোখে চোখ পড়ল তাদের। হৃদি ছেলে মানুষই রাগ দেখিয়ে চলে এলো বারান্দা থেকে। যেন তার এই রাগে অহনের অনেক কিছু যায় আসে। সে ওর রাগ ভাঙাতে ছুটে আসবে, কিন্তু কিছুই হলো না। হৃদি মন খারাপ করে বিছানায় পড়ে রইল সন্ধ্যা অবধি। হৃদির চোখ কি খানিক ভেজা ছিল? নিশ্চয়ই তাই। চোখে চোখ পড়ার পরও ওর চলে যাওয়া আরও ধৃত করলো এই সম্ভাবনাকে। অহন ক্ষীণ সময় রাস্তায় দাঁড়িয়ে রইল। তার মনটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। মেয়েটি পাগলামি করছে ঠিক আছে, তাই বলে কান্নাকাটির পর্যায়ে চলে গেল। সে অনড় থাকবে কি করে? সে তো ঠেলে বের হয়ে এসেছে যেন হৃদি প্রশ্রয় পেয়ে বাড়াবাড়ি আরও বাড়িয়ে না দেয় তাই। মনে এই ক্ষীণ খচখচ নিয়ে সে বাড়িতে ফিরে এলো। এসে আর মায়ের রুমেও গেল না, কাপড় চেঞ্জ করলোও না। বিছানায় বিষণ্ণ মনে পড়ে রইল।
হৃদির চেহারা বারবার চোখে ভাসছে, ওর সুবাস নাকে আসছে। আর যখন দরজা খুলে গিয়ে দাঁড়ালো ওকে দেখে, অহনের হৃদয়ে কেমন এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। কেমন অদ্ভুত এক ভুবন ভোলানো ভালো লাগা, যেন বহুদিন পর বদ্ধ ঘরের দক্ষিণার দুয়ার সে খুলে দিয়েছে। সেদিকে থেকে হুড়মুড় করে ঢুকছে শীতল হাওয়া। ওর পরনে ছিল কোটি গ্রাউন্ড, কালো গ্রাউন্ডে মাঝখানে শিউলির মতো ছোট ছোট ফুলও আঁকা। কোটি খানিকটা ছাই কালারের কাছাকাছি। খোলা চুলগুলো একপাশে গাল বেয়ে সামনের দিকে এসে পড়েছে। ঠোঁটে রক্তাভ পাতলা লিপস্টিক, ভ্রুর মাঝখানে লাভের মতো ছোট্ট একটা কি যেন ছিল, সেটার নাম জানে না অহন। মেয়েটিকে কি যে মিষ্টি লাগছিল, ক্ষীণ সময়ের জন্য তাকে বাস্তবতার জটিল সমীকরণ ভুলিয়ে ফেলেছিল। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছিল সে। আবার যখন ও চা নিয়ে এসে পাশে বসলো, কি অদ্ভুত ছন্দময় ভঙ্গিমায় বসে চা খেলো, কি আভিজাত একভাবে সে বসায় চা খাওয়ায়। অদ্ভুত এক মিষ্টি সৌরভ যেন ছড়িয়ে পড়ছিল কামরা জুড়ে। এই বোকা মেয়েটিকে তাকে কেন ভালোবাসে, কে ভেবে ভালোবাসে? সে কি ওর ভালোবাসার যোগ্য? অহন কতদিনই বা এমন রূপবতীর প্রেমে আহ্বান ফিরিয়ে দিবে? সে তো মহাপুরুষও না। একবার যদি মেয়েটি ডাকে ভুল করে সাড়া দিয়েও দেয়, কি হবে এর ভবিষ্যৎ? রিদির পরিবার কি মানবে? হয়তো তার একটি ভালো চাকরি আছে, জায়গা সম্পত্তিও আছে, শিক্ষিত ছেলেও সে, তবুও সে বিপত্নী। পরিবারের পাশাপাশি সমাজ, ওর আত্মীয় স্বজন তো মানবে না। এসব ভাবতে ভাবতে সে এক অদ্ভুত ঘোরের ভিতরে চলে গেছে। আসরের আজান তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। উঠে বসলো সে, মায়ের রুমেও গেল। কথাবার্তা সেরে তাড়াতাড়ি হালকা নাস্তা দিল তাকে। সেও খেয়ে নামাজ পড়ে নিল। বিক্ষিপ্ত মনকে স্বাভাবিক করতে সে আজ বাইরে বের হলো, হাঁটলো এদিক ওদিক, গিয়ে বসলো মহুমা নদীর তীরে। সূর্য ডোবার আগের আকাশে অপূর্ব রূপ উপভোগ করে পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে এসে রান্নাবান্না শেষ করতে এবার এসের আজানও হয়ে গেল। হাতে কাজ শেষ করে নামাজ পড়ে মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে দেখে হৃদি হোয়াটসঅ্যাপে একটা স্টোরি দিয়েছে। প্রতিটি মানুষের আত্মসম্মান বোধ থাকে, অহমিকা থাকে। কেউ তাকে ছোট করে কথা বললে তার প্রচণ্ড রাগ হয়। সেই মানুষই আবার কাউকে এতটাই ভালোবেসে ফেলতে পারে যে নিজেকে একেবারে সস্তাভাবে ওর কাছে বিলিয়ে দিতে চায়, ওর সকল যত্নের দায়িত্ব নিতে চায়, আদর করতে চায়, দেহে প্রাণ থাকা পর্যন্ত পাশে থাকতে চায়। দুঃখের ব্যাপার হলো একেবারে সস্তাভাবে নিজেকে দিয়ে দিতে চাইলেও প্রায় ভালোবাসার মানুষটি আমাদের নেয় না। লেখাটি পড়ে অহনের বুকে পুনরায় যেন ঝড় উঠে গেল। পুরো কথাটি যেন তাকে উদ্দেশ্য করে হৃদি লিখেছে। নিচের লেখকের নামটি থাকার পরেও মনে হচ্ছে কথাগুলো একদম হৃদির। মেয়েটি এত কষ্ট পাচ্ছে কেন, এত ভালোবাসে কেন তাকে? সে এখন কি করবে? কেন এভাবে বলছে ও? একেবারে সস্তভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে মানেটা কি? সে তো হৃদির যোগ্য না বলেই তো ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আজ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে আসাটা কি ঠিক হলো? এই জন্যে মেয়েটি বোধহয় ভীষণ কষ্ট পাচ্ছে। একবার কি রাতে ওর সাথে কথা বলবে সে? একটু বুঝিয়ে বলবে না হয় সবকিছু। এটাই করতে হবে তাকে। মাকে নিয়ে আজ তাড়াতাড়ি সে রাতের খাবারটাও খেয়ে নিল। বিছানায় এসে এলোমেলো ভাবনায় এবং ছটফট করে কাটিয়ে ফেলল ঘন্টাখানেক। 12টার আগে কল দিতে তার সংশয় হচ্ছে, যদি আন্টি টের পায়। ও তো এইসব খেয়াল না করেই কথা বলবে, পাগলামি করবে। সুতরাং সে কলটা 12:10 দিল। রিসিভ করলো অনেকক্ষণ রিং হওয়ার পর। অদ্ভুত ব্যাপার হলো, ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় কথা বলল হৃদি। আপনি কল দিবেন ভাবিনি। কেমন আছেন? এত মিষ্টি ভয়েসও মানুষের হয় নাকি? ঘুম জড়ানো এই কণ্ঠ ভীষণ নেশা ধরানো। অহন কয়েক সেকেন্ড চুপ করে রইল, এরপর বলল, সরি, তোমার ঘুম ভেঙে দিলাম। আমি তো ভাবলাম জেগে আছো। আচ্ছা রাখছি, ঘুমাও। এই না, খবরদার, একদম কল কাটবেন না। তোমার ভয়েস শুনেই বোঝা যাচ্ছে চোখে অনেক ঘুম। ভয়েস শুনে চোখের পানি বোঝেন? অস্থিরতা দেখে বুকের প্রেম বোঝেন না? অহন চুপ করে রইল। হৃদি পুনরায় আবারও বলল, আপনি কল দিবেন জানলে তো আমি কয়েক রাত না ঘুমিয়েও কাটিয়ে দিতে পারি। ঘুমিয়েছি কারণ কল্পনাও করিনি কল দেবেন। আসলে কল দিলাম ভেবেছি বিকালে এভাবে চলে আসায় তুমি মন খারাপ করলে কি না। বাবা, তাহলে তো এখন আমার সারা জীবন মন খারাপ করে বসে থাকতে হবে, যেহেতু মন খারাপ থাকলেই আপনার কল আসবে। স্মিত হাসল অহন।
মেয়েটি এত প্রাণবন্ত কেন? কাছে ঘুম থেকে উঠেও একদম স্বাভাবিকভাবে কথা বলছে। সে ক্ষীণ সময় চুপ থেকে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খেয়ে ঘুমিয়েছিলে? হ্যাঁ। এখন রাখি। আমার ঘুম ভাঙিয়ে এত তাড়াতাড়ি এখন কল রাখবেন কেন? আর তো কোনো কথা বলার নেই। শুনুন, বলো। আপনার ভয়েসটা ভীষণ সুন্দর। অহনের মুখ দিয়ে তো চলেই এসেছিল সকল সৌন্দর্য যে তোমারই কাছে। ভয়েস, চেহারা সব কিন্তু আটকে গেল সে। এগুলো বলা যাবে না ওকে। আরো প্রশ্রয় পেয়ে বাড়াবাড়ি করবে। তার কেবল ইচ্ছা করছে হৃদি এখন কি